বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের এটা হলো কিন্তু আমার 4 নাম্বার পর্ব। যদি 1 থেকে 3 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন আমি আলোচনা করব বায়বীয় রূপান্তরিত কাণ্ড। তো রূপান্তরিত কাণ্ড কিন্তু মূলত হলো 3 প্রকার। একটা হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, 2 নম্বর হলো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, আর 3 নম্বর হলো বায়বীয় রূপান্তরিত কাণ্ড। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড মানে হলো যেগুলো ভূমির নিচে থাকে যে সকল কাণ্ড, আর অর্ধবায়বীয় কাণ্ড হলো যার অর্ধেক অংশ ভূমির নিচে থাকে আর অর্ধেক অংশ বাতাসে অবস্থান করে। আর বায়বীয় রূপান্তরিত কাণ্ড মানে এই কাণ্ডগুলোর সম্পূর্ণ অংশই বাতাসে অবস্থান করে। তো এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। তো এরা 4 প্রকারের হতে পারে। তাহলে কি বায়বীয় রূপান্তরিত কাণ্ড হতে পারে কত প্রকার? 4 প্রকার। আর বায়বীয় রূপান্তরিত কাণ্ড কাকে বলে? যে সকল কাণ্ড স্বাভাবিক কাণ্ডের মতো ভূমির উপরে অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে, তাদেরকে বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলে। যদি আমাদের বায়বীয় রূপান্তরিত কাণ্ড কাকে বলে প্রশ্ন আসে তাহলে এভাবে কিন্তু আমাদের আনসার দিতে হবে। তো এই 4 প্রকার কাণ্ড কোনগুলা দেখি আমরা। ফাইলোক্লেট বা পর্ণকাণ্ড, 2 নাম্বার হলো থর্ন বা শাখাকণ্টক, আর 3 নাম্বার হলো কি স্টেম ডেন্ড্রিল বা শাখা আকর্ষী, এবং বুলবিল। তো চলো এগুলা কি আমরা দেখে নেই। বা শাখাকণ্টক অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাটায় রূপান্তরিত হয়। বেল, ময়না কাটা, কাটা মেহেদি ইত্যাদি উদ্ভিদের কাটা মতো শাখাকণ্টক দেখা যায়। তার মানে কি এই উদ্ভিদগুলোতে আমরা কাটার মতো শাখাকণ্টক দেখি। আমরা বেলের যে বেল কাটাটা দেখি মূলত এটাই, কিন্তু আমরা ময়না কাটাকে কিন্তু অনেক সময় মুন কাটা বলি গ্রামে যারা থাকি। তো এই মুন কাটাটাও কিন্তু এরকম। তাহলে কি করে এদের যে পর্বে যে কক্ষটা থাকে এই কক্ষে থেকে কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে এটা কি করে শক্ত এবং সুচালু কাটায় রূপান্তরিত হয়ে যায়, যাকে আমরা থর্ন বা শাখাকণ্টক বলি। তাহলে তো থর্ন বা শাখাকণ্টক কি? তাহলে বলবো কি আমরা কিছু কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সুচালু কাটায় রূপান্তরিত হয়, তাদেরকে থর্ন বা শাখাকণ্টক বলা হয়, যেমন বেল, ময়না কাটা, কাটা মেহেদি ইত্যাদি। তো এরকম করে কিন্তু আমরা উত্তর দেব। এই যে দেখো পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড কি? এই যে ফাইলোক্লেট পাতার মতো চ্যাপ্টা হয়ে যায় এবং এদের গায়ে কিন্তু দেখো কাটা আছে। এবং এই আমরা এখন বললাম কি শাখাকণ্টক, এই যে এখানে শাখাকণ্টক। তাহলে কি এখানে শাখা মুকুল তৈরি না করে এটা শক্ত সুচালু কাটার মতো হয়ে যায়, তাদেরকে থর্ন বা শাখাকণ্টক বলা হয়। এরপর হলো কি শাখা আকর্ষী। চলো দেখি আমরা শাখা আকর্ষীটা কি। স্টেম ডেন্ড্রিল বা শাখা আকর্ষী ঝুমকোলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্র কক্ষ থেকে সুতার মতো সরু লম্বা পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে বলা হয় শাখা আকর্ষী। তো ঝুমকোলতা এবং হাড়জোড়া গাছ, আমরা ঝুমকোলতা গাছ দেখছি, আমরা জানি না যে এই গাছটা ঝুমকোলতা। তো হাড়জোড়া গাছটা কেমন থাকে? কিছু কিছু অংশে কিছু কিছু পর এই যে এরকম এরকম অংশ থাকে, কিছু কিছু পর এখানে জোড়ার মতো একটা অংশ থাকে, মানে একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া নিলে যেরকম থাকে এরকম। এই যে এই জায়গা থেকে সুতার মতো অংশ বের হয়, কারণ এই গাছটা তো দুর্বল, দুর্বল হলে কোনো কিছু আঁকড়ে ধরতে হয়, আঁকড়ে ধরার জন্য এখান থেকে সুতার মতো অংশ বের হয়। এই অংশটাকে বলা হয় মূলত শাখা আকর্ষী। তাহলে কি যে ঝুমকোলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল উদ্ভিদের পত্র কক্ষ থেকে সুতার মতো সরু লম্বা ও পেঁচানো যে অংশ বের হয় তাকে শাখা আকর্ষী বলা হয়। তো আমরা বলবো স্টেম ডেন্ড্রিল বা শাখা আকর্ষী কি, যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটা আমরা কিভাবে দেব? উত্তরটা দেব আমরা এভাবে যে কিছু কিছু উদ্ভিদ দুর্বল হওয়ার কারণে কিছু কিছু দুর্বল আরোহী উদ্ভিদের পত্র কক্ষ থেকে সুতার মতো সরু লম্বা ও পেঁচানো যে অংশ বের হয় তাকে বলা হয় শাখা আকর্ষী। আর শাখা আকর্ষীতে কি হয় না? পাতা উৎপন্ন হয় না। এরপর হলো বুলবিল। কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, এরাই বুলবিল।
মানে কিছু কিছু দুর্বল আরোহী উদ্ভিদ আছে, কোনো কিছু ভর করে, মনে করো এরকম নিচের থেকে উপরের দিকে উঠতেছে, তো ওঠার সময় তো তার প্রত্যেকটা জায়গায় পর্ব থাকবো, তাই না? এই পর্ব থেকে কিন্তু আরেকটা প্রশাখা উৎপন্ন হওয়ার কথা, কিন্তু এটা প্রশাখা উৎপন্ন না হয়ে, অর্থাৎ এখানে যে পত্রকক্ষ থেকে যে কাক্ষিক মুকুলটা আছে, এই কাক্ষিক মুকুলটা প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে এরকম মাংসপিণ্ডের আকার ধারণ করে। এটাকে বলা হয় মূলত বুলবিল। যেমন গাছ আলু আমরা দেখছি, কিন্তু গাছ আলু কোনো একটা গাছ উঠে, ওঠার সময় তার গায়ে ছোট ছোট এরকম মাংসপিণ্ডের অনেক আকৃতি দেখা যায়, বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এই গাছ আলু বাজারে ওঠে অনেক সময়। তো এইগুলা কিন্তু পরে আমরা খাই, সেটা তরকারি রান্না করেও খাই, বা অনেক সময় স্বাভাবিক আলুর মতো সিদ্ধ দিয়ে ভর্তা করে আমরা খাই। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আলোচনা করা হবে পাঠ 8, রূপান্তরিত পাতা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় রূপান্তরিত পাতা কি, তখন তোমার কিন্তু নরমালি আগে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন উত্তর দিয়ে আসছি। রূপান্তরিত কাণ্ড কাকে বলে, রূপান্তরিত মূল কাকে বলে, এখানে প্রশ্ন করা হতে পারে রূপান্তরিত পাতা কাকে বলে। তো পাতা স্বাভাবিক কাজ ব্যতীত বিশেষ কিছু কাজ সমাধা করার জন্য পরিবর্তিত হয়, এই পরিবর্তিত পাতাকেই বলা হয় পাতার রূপান্তর। তাহলে কি, পাতা তার স্বাভাবিক কাজ ব্যতীত বিশেষ কিছু কাজ সমাধান করার জন্য রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়, তাকে রূপান্তরিত পাতা বলা হয়। এখন ক নাম্বার হলো কি, আকর্ষী। আকর্ষী জিনিসটা কি আমরা দেখি। এই যে দেখো এখানে আকর্ষী আছে, তো এই যে দেখো এখানে কিন্তু সুতার মতো পেঁচানো অংশ হয়ে গেছে, এখানে অল্প একটু সুতার মতো পেঁচানো অংশ। তাহলে কি, পাতাটা কিন্তু সুতার মতো পেঁচানো অংশ হয়েছে, এখানে পাতার অর্ধেকটা সুতার মতো পেঁচানো অংশ হয়েছে। তাহলে কি সম্পূর্ণ পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে, এগুলো আকর্ষী। তাহলে এখানে আমরা চিত্রে কি দেখলাম, পাতার কি সম্পূর্ণ অংশ, পাতার কিছু অংশ, অথবা পাতার নিচে পত্রক থাকে, এখানে ছোট একটা পাতার মতো অংশ থাকে, এই পত্রকটাও অনেক সময় স্প্রিং এর মতো রূপ ধারণ করে, যাকে বলা হয় আকর্ষী। তো এর সাহায্যে গাছ কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে, এই আকর্ষীর সাহায্যে কি করে গাছটা কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। জংলি মটর গাছে এ ধরনের আকর্ষী দেখা যায়। অর্থাৎ এই আকর্ষীগুলোর কাজ কি যদি বলা হয়, যেহেতু তারা কোনো গাছকে বা কোনো অবলম্বনকে আঁকড়ে ধরতে পারতেছে, তাহলে কি করে এই গাছটাকে তারা কিন্তু উপরের দিকে উঠতে সাহায্য করে, কোনো কিছুকে ধরে এই আকর্ষীর সাহায্যে গাছটা কিন্তু উপরের দিকে উঠতে পারে সহজেই। এরপর হলো খাদ্য সঞ্চয়। আমরা পেঁয়াজ রসুন কিন্তু সবাই রান্নার কাজে ব্যবহার করি, তাই না? আমরা যে পেঁয়াজের যে অংশটুকু খাই, পেঁয়াজ কুচি, এটা কিন্তু পাতার রূপান্তর। রসুন যে খাই, এটাও কিন্তু পাতা। পেঁয়াজের কাণ্ড মূলত হলো এটুকু, আমরা আগে দেখে আসছি, আর এটা হলো পেঁয়াজের মূল। আর আমরা যে অংশটুকু খাই, এটা হলো পেঁয়াজের পাতা। তো হলো পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয়, এসব পাতায় খাদ্য জমা থাকে। তাহলে কি, পেঁয়াজ গাছের পাতা, রসুন গাছের পাতা, ঘৃতকুমারীর পাতা, এই পাতাগুলোতে কি করে খাদ্য সঞ্চয় রাখে। এরপর ঘ নম্বর হলো পতঙ্গ ফাঁদ। ফাঁদ মানে যেটার সাহায্যে কোনো কিছুকে বন্দি করা যায়, আর পতঙ্গ ফাঁদ মানে পতঙ্গ হইতেছে পোকামাকড়। তাহলে যে ফাঁদে পোকামাকড় আটকানো হয়, পতঙ্গ ফাঁদের অর্থটা এটাই দাঁড়াইতেছে। তাহলে কি, কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। কলসি উদ্ভিদটা কি, লতানো গাছ, এটা এখানে বলা হইতেছে। ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা। তা কি, কলসি এক ধরনের লতানো গাছ, ঝাঁঝি এক ধরনের গাছ যেটা হলো জলজ গাছ। উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে। এই যে এখানে দেখো কলসি বা থলের মতো রূপ ধারণ করা আছে। আর এই যে উপরে যে ছোট অংশটা দেখা যায়, এই যে অংশটা, এটা কিন্তু কলসির ঢাকনা, ঠিক আছে? তো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে, অর্থাৎ এই কলসির ভিতরে পোকামাকড় ঢুকলে ঢাকনাটি বন্ধ হয়ে যায়, যে ছোট ঢাকনাটি বন্ধ হয়ে যায় পোকামাকড় ঢুকার সাথে সাথে। পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। তাহলে পতঙ্গ ফাতের এটা কিন্তু কাজ। তো কলসি নামক লতানো গাছ এবং জাজি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলির মতো আকার ধারণ করে। এর মধ্যে যখন পোকামাকড় ঢুকে যায়, ঢুকার সাথে সাথে কি করে ঢাকনাটা কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে পোকামাকড়টা একটা সময় মারা যাবে। মারা গেলে তারা কি করে, ওই পোকামাকড়ের দেহের যে রসটা শোষণ করে নিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করে।
তো এরপর হলো প্রজনন। তো প্রজনন মানে হলো বংশবৃদ্ধির একটা প্রক্রিয়া, মানে জীব যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে তাকে প্রজনন বলা হয়। তার মানে কি, এই পাতাটা প্রজনন কাজে অংশগ্রহণ করতেছে। কোনো কোনো উদ্ভিদে পাতার কিনারা থেকে কুড়ি গজায়, মানে পাতার যে ছাইট আছে, এই যেরকম পাতার এরকম এই যে পাতা, এই পাতার এরকম কিনারা থেকে ছোট ছোট কুড়ি অর্থাৎ ছোট ছোট উদ্ভিদ গজায়। ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল গজায়। তাহলে এই কুড়ি থেকে কি মাটির ভিতরে গুচ্ছমূল ঢুকে পড়ে। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, অর্থাৎ একটা সময় যায় এরা পাতা থেকে মুক্ত হয়ে যায়, একটা স্বাধীন উদ্ভিদে রূপান্তরিত হয়। যেমন পাথরকুচি, পাথরকুচি গাছ খুবই পরিচিত একটা গাছ, এবং পাথরকুচির পাতা থেকে যে উদ্ভিদ হয় এটা আমরা মোটামুটি সকলেই জানি। এরপর হলো কণ্টক পত্র। কণ্টক মানে হলো কাটা, পত্র মানে পাতা। তাহলে কিছু কিছু পাতা কাটায় রূপান্তরিত হয়, তাদেরকে কণ্টক পত্র বলা হয়। যে পাতা কখনো কাটায় রূপান্তরিত হয়, যথা লেবু। তাহলে লেবু গাছে যে আমরা কাঁটাগুলা দেখি ম্যাক্সিমামই কিন্তু পাতায় রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়। তো নাম থেকেই কিন্তু আমরা এটার ব্যাখ্যাটা দিতে পারি। তো অনেক কিছুর ব্যাখ্যা কিন্তু নাম থেকে দেওয়া যায়। তো শল্কপত্র মানে হলো রসালো পত্র। তো শল্কপত্রগুলো আমরা দেখি কি, কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে। পাতলা আঁশ, আঁশ মানে সুতার মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি, এগুলোই হলো শল্কপত্র। তো রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে, রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে। তাহলে শল্কপত্রের কাজ কি, রসালো শল্কপত্রটা খাদ্য সঞ্চয় করে এবং যে কাক্ষিক মুকুল আছে এই কাক্ষিক মুকুলটা যাতে কোনো আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এটাকে রক্ষা করে। যেমন পেঁয়াজের রসালো শল্কপত্র। দেখো এই যে পেঁয়াজের রসালো শল্কপত্রের চিত্রটা থেকে আমরা দেখি, এটা কিন্তু পেঁয়াজের শল্কপত্র। এই জায়গাত কিন্তু তোমার শীর্ষ মুকুল থাকে, আর এরকম জায়গার থেকে থাকে কাক্ষিক মুকুল। এই শীর্ষ মুকুল এবং কাক্ষিক মুকুল একেবারে নিচে থাকে না, এই যে এই রসালো শল্কপত্রটা কিন্তু এইভাবে ঘিরা আছে। তাহলে কি কাক্ষিক মুকুল এবং শীর্ষ মুকুলকে তারা কি রক্ষা করতেছে না? বাইরের আঘাত পাইলেও, অনেক বড় আঘাত পাইলেও কিন্তু এই শীর্ষ মুকুল আর কাক্ষিক মুকুল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তো এটাই মূলত শল্কপত্রের কাজ, এবং ওই যে আমরা পেঁয়াজ রসুন খাই এটা কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে। এরপর হলো পাঠ 9 ও 10। এখানে দলগত কাজ আছে। রূপান্তরিত অস্থানিক মূলের গুরুত্ব দলে দলে আলোচনা ও উপস্থাপন করা। তোমরা ক্লাসে কি করবা, রূপান্তরিত অস্থানিক মূলের মানে গুরুত্বটা আলোচনা করবা এবং এটা উপস্থাপন করবা। তো আমরা রূপান্তরিত অস্থানিক মূল পড়ছি, ওই অংশটুকু পড়লেই তোমরা গুরুত্বটা বুঝতে পারবা। আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব পোস্টার পেপারে উপস্থাপন করা। একইভাবে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব পোস্টার পেপারে উপস্থাপন করতে হবে। পরে পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা যুক্তি সহকারে উপস্থাপন করা। এই যে দেখো পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা, এই যে কণ্টকের ক্ষেত্রে, শল্কপত্রের ক্ষেত্রে, আবার এই যে প্রজননের ক্ষেত্রে নতুন উদ্ভিদের জন্ম দিতেছে, পতঙ্গ ফাতের ক্ষেত্রে এখানে কিন্তু উদ্ভিদের খাদ্য তৈরি করতেছে, খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে আমাদের জন্য খাদ্য সঞ্চয় করতেছে পাতায়, এই যে পেঁয়াজ রসুন এগুলো কি আমাদের জন্য খাদ্য সঞ্চয় করতেছে না? এগুলোই কিন্তু মূলত হলো এখানকার প্রশ্ন। এই যে বলা হয়েছে কি যে পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা যুক্তি সহকারে উপস্থাপন করো, তাহলে আমরা ওইগুলো থেকে কিন্তু ছোট ছোট করে যুক্তি সহকারে উপস্থাপন করে দেব। এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু ছোট গ এবং বড় গতে আসতে পারে। তো এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করা হলো, এইখান থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা চলো দেখে নেই। পাঠ 5-7 রূপান্তরিত কাণ্ড কাকে বলে? আমরা রাইজোম, আদা আগের ইতে পড়ছি, আদার ব্যবহার, এটা অনুশীলনীর একটা প্রশ্ন, ওইখানেই আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। পরে পেঁয়াজের চিত্র অঙ্কন করতে হবে, পেঁয়াজের কোন অংশের জন্য এটি রূপান্তরিত কাণ্ড ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমরা একটু দেখে নেই। যে শীর্ষমুকুল ভাজক টিস্যু দ্বারা গঠিত। শীর্ষমুকুল কি দ্বারা গঠিত? ভাজক টিস্যু দ্বারা গঠিত। তাই এটি খুব দ্রুত বিভাজিত হয়, এটি খুব দ্রুত বিভাজিত হয়। যেমন আমরা জানি ভাজক টিস্যু বিভাজিত হয়। উদ্ভিদে এ শীর্ষমুকুল বৃদ্ধির ফলে কাণ্ডের বৃদ্ধি সাধিত হয়, কিন্তু পেঁয়াজে এ শীর্ষমুকুলটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিণত কাণ্ড সৃষ্টি না করে শল্কপত্র গঠন করে। কিছু কিছু শল্কপত্র রসালো প্রকৃতির হয় এবং শুকনা শল্কপত্রগুলো এগুলোকে বেষ্টন করে রাখে। মানে পেঁয়াজের উপরে যে পেঁয়াজের শুকনা অংশটা দেখি, এটাও কিন্তু শল্কপত্র শুকাইয়া যায় এরকম হয়।
এই শল্কপত্রগুলো পেঁয়াজের কাণ্ড হিসেবে অবস্থান করে। তাছাড়া শল্কপত্রগুলো অনেক দিন পর শুকনো শল্কপত্রে পরিণত হয়। অর্থাৎ সামগ্রিকভাবে শল্কপত্রদের জন্যই পেঁয়াজ একটি পরিবর্তিত কাণ্ড। তো আলু ও পেঁয়াজ অথবা টিউবার ও কন্দের মধ্যে পার্থক্য লিখো। টিউবার আর কন্দ যখন আমরা পড়ছি তখন আমরা টিউবার আর কন্দের মধ্যে পার্থক্যগুলো দেখছি না, কিন্তু আমরা এদের বৈশিষ্ট্যগুলো পড়ছি। এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু পার্থক্যগুলো লেখা যায়। যেমন এটি স্ফীতকন্দ প্রকৃতির কাণ্ড। কে স্ফীতকন্দ প্রকৃতির কাণ্ড? আলু। আর পেঁয়াজ হলো এটি কন্দ প্রকৃতির কাণ্ড। এর স্ফীতকন্দ বাইরে থেকে দেখা যায়, আলুর স্ফীতকন্দ কিন্তু বাহির থেকে দেখা যায়, এর কন্দটিকে দেখা যায় না। অর্থাৎ এর কাণ্ডটিকে কিন্তু আমরা দেখতে পারি না। পেঁয়াজের কাণ্ড কিন্তু আমরা দেখতে পাই না। এর শল্কপত্রগুলো পুরো ও পাতলা, পুষ্ট ও পাতলা। তো এর শল্কপত্রগুলো রসালো ও পুরু। এর গুচ্ছমূল হয় না, এর নিচে গুচ্ছমূল বের হয়। এরপর এ ধরনের শল্কপত্রে গর্তে চোখ থাকে, আর এ ধরনের শল্কপত্রে কোনো চোখ থাকে না। এরপর আছে ধাবক কি, কচি উদ্ভিদকে স্টোলন বলা হয় কেন, অফসেট কি, বায়বীয় রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্য লিখো। তো নিচে বায়বীয় রূপান্তরিত কাণ্ডের বৈশিষ্ট্য হলো এরা সম্পূর্ণভাবে মাটির উপরে অবস্থান করে, এরা সবুজ বর্ণের কোনো কোনো ক্ষেত্রে রূপান্তরিত হতে পারে, কাণ্ড হতে সাধারণত কোনো মূল বের হয় না। ফাইলোক্লেট কি, পর্ণ উদ্ভিদ বলতে কি বোঝো, এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ফণিমন সার পর্ণকাণ্ডের কাজ লেখো। থর্ন কি, শাখাকণ্টক কি, বুলবিল কি। এ ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে। এরপর পার্ট 8, জংলি মটর গাছে আকর্ষী থাকে কেন প্রশ্ন হয়। আকর্ষী কাকে বলে? কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন? কলসি উদ্ভিদের পাতার রূপান্তরের কারণ ব্যাখ্যা করো। ওই যে কারণে পতঙ্গ ফাঁদ বলা হয় ঠিক একই কারণে পাতা রূপান্তরিত হয়। কোন উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়? কলসি উদ্ভিদকে। পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? রসালো শল্কপত্র কি? শল্কপত্রের কাজ কি? পাতার রূপান্তরের কারণ ব্যাখ্যা করো। গাজর ও আদার তুলনামূলক আলোচনা করো। গাজর এবং আদার তুলনামূলক আলোচনা। পেঁয়াজ ও আলুর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পেঁয়াজ আর আলুর প্রয়োজনীয়তা কি আমাদের দৈনন্দিন জীবনে, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো? অবশ্যই পারবো। তারপর আমি একটু রিডিং করে দিচ্ছি, দেখো। পেঁয়াজ মূলত সবজি, তবে পেঁয়াজই আমরা সরাসরি সবজি হিসেবে ব্যবহার না করে মশলা হিসেবে ব্যবহার করি। রান্না বান্না এমন কোনো তরকারি নেই যেখানে পেঁয়াজ ব্যবহৃত হয় না। মূলত পেঁয়াজের ঝাঁঝালো ঘ্রাণ তরকারির স্বাদকে বৃদ্ধি করে। পেঁয়াজের পাতাকেও রান্নার কাজে ব্যবহার করা যায়, তবে এটি মশলার পরিবর্তে সবজি হিসেবে ব্যবহৃত হয়। তো আলুর প্রয়োজনীয় থেকে আলু একটি বহুল ব্যবহৃত সবজি, এটি একটি শর্করা জাতীয় খাদ্য। আমরা খাদ্য হিসেবে ভাতের পর আলুই বেশি খেয়ে থাকি। এটি আমাদের দৈনন্দিন শর্করার চাহিদাকে পূরণ করে। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত আলু পছন্দ করে, তাই খাদ্যে আলুর ব্যবহার সবচেয়ে বেশি। তাছাড়া আলু হতে তৈরি চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি খাদ্য সবারই প্রিয়। অন্যদিকে আলু চাষ করে অনেকেই নিজেদেরকে জীবিকা নির্বাহ করছে, মানে অনেকেই নিজেদের জীবিকা নির্বাহ করছে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল খাদ্য ও চাষাবাদের ক্ষেত্রে পেঁয়াজ ও আলুর প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, আর এজন্যই আমরা এই দুটি জিনিস অনেক বেশি ব্যবহার করি। মানব জীবনে উদ্ভিদের বিভিন্ন অংশের রূপান্তরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। আমরা কিন্তু উদ্ভিদের বিভিন্ন অংশের রূপান্তর আমরা পড়ে আসলাম। মূলের রূপান্তর, কাণ্ডের রূপান্তর, পাতার রূপান্তর। এই প্রত্যেকটা জিনিসের রূপান্তরের প্রয়োজনীয়তা মানব জীবনে কি আছে সেগুলা কিন্তু আমরা ব্যাখ্যা করব। মানে আলু কেন রূপান্তরিত হলো, আদা কেন রূপান্তরিত হইতেছে, পাতাগুলো কেন রূপান্তরিত হয়, মানব জীবনে কি কি উপকার করে, এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করবো। ওইখান থেকে রিডিং পরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে আসলেই দেখবো যে আমরা অনেক লিখতে পারতেছি। 2-3 পৃষ্ঠা লিখেও তোমরা শেষ করতে পারবা না। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্টস করতে ভুলবে না।